লেখক সুপ্রিয় ভট্টাচার্যের বিবাহ বিভ্রাট। বৃহস্পতিবার অফিস করে বাড়িতে ফিরে ব্যাগ গোছাচ্ছিলাম। মা এসে বললেন, ব্যাগ গোছাচ্ছিস, কোথায় যাবি? ব্যাগ গোছাতে গোছাতে মাকে বললাম, তোমরা তো বিয়ে বাড়ি যাচ্ছ, আমি একা একা থেকে কি করব? তাই কাল ছুটি, সে কারণে শুক্র শনি রবি এই 3 দিনের জন্য রাঁচিতে বন্ধু অনিন্দর ওখানে যাচ্ছি। 9:30টায় ট্রেন, রবিবার রাত্রে ফিরব। মা বললেন, তাহলে অনিন্দর ওখানে না গিয়ে আমাদের সাথে চল না। বললাম, না, তোমরা যাও, আমার ওই বিয়েবাড়ি গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না। মা বললেন, যাব তো পুরুলিয়ায়, তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে, মনে হয় না তোর খারাপ লাগবে। বললাম, তোমরা তো বিয়েবাড়ি নানান কাজে ব্যস্ত থাকবে, আমার একা একা বোরিং ফিল করা ছাড়া আর কিছুই করার থাকবে না। মা বললেন, তুই চল না, বিয়েবাড়ির কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবি। বললাম, পুরুলিয়ার লোকের সাথে বাবার বন্ধুত্বটা হলো কি করে? সেখানে কি বাবা কখনো ছিলেন? মা বললেন, তোর বাবা বিয়ের আগে প্রথম চাকরিতে জয়েন করে পুরুলিয়ায় 4 বছর ছিলেন। সেখানেই আলাপ হয় দীপক বাবুর সাথে। সেই আলাপ থেকে বন্ধুত্ব, যেটা ফোনের মাধ্যমে আজও আছে। দীপক বাবু তো প্রায়ই ফোন করেন। যদি 1-2 দিন উনি ফোন না করেন, তখন উল্টে তোর বাবা ফোন করে খবর নেয় তার শরীর ঠিক আছে কিনা। বললাম, এটা আগে বললে তো ওদিকে একবার ঘুরে আসতে পারতাম, কিন্তু এখন ওই বিয়ে বাড়ির। আমার কথা শেষ হবার আগেই মা বললেন, আগে কখনো পুরুলিয়া যাবি বলেছিস? ছুটি পেলে সব সময় তো দীঘা, মন্দারমণি নয়তো নর্থ বেঙ্গলের দিকে যাস। তোর বাবা বলেন, বৈশাখের পুরুলিয়া খুব সুন্দর, সেখানে পাহাড় জঙ্গল সব আছে, আর সব থেকে বড় কথা, ওখানকার মানুষগুলো খুব সুন্দর। আগে যখন ওদিকটায় তোর যাওয়া হয়নি, এখন আমরা যাচ্ছি যখন, তুইও আমাদের সাথে চল, দেখিস ভালো লাগবে। ক্যামেরাটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখতে রাখতে ভেবে নিলাম, রাঁচিতে অনিন্দ আছে যখন, পরেও যাওয়া যাবে। এখন বরং বাবা মার সাথে পুরুলিয়াটা ঘুরে আসা যাক। ঠিক আছে, চলো যাই। তোমাদের সাথে এই সুযোগে গেলে পুরুলিয়াটাও আমার ঘোরা হয়ে যাবে। বলে ব্যাগের চেনটা আটকিয়ে মাকে বললাম, আমি একবার সাইবার ক্যাফেতে গিয়ে দেখি রাঁচির টিকিটটা ক্যান্সেল করতে পারি কিনা, তারপর অরিন্দকে বলে দেব এবার আর যেতে পারলাম না, পরের বার যাব। আমি অরূপ, স্টুডেন্ট ছিলাম যখন, বাবার থেকে টাকা ম্যানেজ করে বছরে একবার বন্ধুদের সাথে বকখালি, দীঘা, পুরী অথবা দার্জিলিং ছাড়া অন্য কোনো জায়গা যাওয়ার সুযোগ হয়নি। এখন চাকরি করি, 3-4 দিনের ছুটি অথবা পুজোর ছুটি পেলেই এদিক সেদিক ঘুরতে বেরিয়ে পড়ি, নয়তো গ্রুপের সাথে ট্রেকিংয়ে যাই। হবি বলতে গান শোনা, ছবি তোলা আর হেডলি চেজ ইয়ান ফ্লেমিংয়ের থ্রিলার বই পড়া। ওয়ান সাইড প্রেমেও একবার পড়েছিলাম, কিন্তু টেকেনি। এখন সে আমার ভালো বন্ধু। 3rd ইয়ারে যখন পড়তাম, ইশিকা নামের একটি মেয়ের সাথে মাস 6 ঘোরাঘুরি মেলামেশা করে যখন প্রেমের প্রস্তাব দিয়েছি, সে বলে বসলো তার বিয়ে ঠিক হয়ে আছে, ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। জীবনে প্রথম কোনো মেয়েকে প্রপোজ করে ধাক্কা খেয়ে সেদিন সেই মুহূর্তে খারাপ লেগেছিল বলে তাকে বলতে বাধ্য হয়েছিলাম, তুমি প্রথমেই এটা বলতে পারতে। উত্তরে সে একটু হেসে বলেছিল, আমি তো বন্ধু ভেবেছিলাম, অন্য কিছু ভাবিনি তো। বললাম, এই 6 মাস ধরে বন্ধুর মতো ভেবে এলে, কই একদিনও তো বলনি তোমার বিয়ে ঠিক হয়ে আছে? ইশিকা সেই একই ভঙ্গিতে বলল, সেরকম প্রসঙ্গ ওঠেনি তাই বলিনি। মনে মনে ভাবলাম, সেটাও ঠিক, এরকম কথাবার্তা এর আগে তো কখনো হয়নি। বললাম, ঠিকই তো, এনিহাউ কংগ্রাচুলেশনস, তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। পরের বছর অস্ট্রেলিয়া ছেলের সাথে ইশিকার বিয়েটা হয়নি, কারণ বিয়ের 20 দিন আগে ইশিকার বাবা বিদেশ মন্ত্রক মারফত জানতে পারেন ছেলে সিটিজেনশিপ পাওয়ার জন্য একজন অস্ট্রেলিয়ান মহিলাকে অলরেডি বিয়ে করে রেখেছে। বিয়ের আয়োজনটা অনেকটা এগিয়ে গিয়েছিল বলে তড়িঘড়ি করে ইশিকার বাবা তার ব্যবসাদার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। ফলস্বরূপ 1.5 বছরের মাথায় ইশিকার ডিভোর্স হয়ে যায়। মাঝে মধ্যে সময় পেলে ইশিকার বাড়িতে গিয়ে দেখা করি, কথাবার্তা বলি। বুঝতে অসুবিধা হয় না, মানসিকভাবে ইশিকা খুব একটা ভালো নেই। চাকরি পাওয়ার খবরটা যেদিন ইশিকাকে দিয়েছিলাম, সেদিন ইশিকা বলেছিল, আজ তুই আমার বাড়িতে আয়, তোকে খাওয়াবো। গিয়েছিলাম, অনেক কিছু খাইয়েছিল। হাসতে হাসতে ইশিকা এটাও বলেছিল, সেদিন তোর প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলে ভালোই হতো, তাহলে আজ আমাকে এত কিছুর সম্মুখীন হতে হতো না। ইশিকার অনলাইনে আনানো তন্দুরি খেতে খেতে আমি বলেছিলাম, ভাগ্যিস করিসনি, তাহলে এত ভালো একটা বন্ধু আমি পেতাম না।
আমার কথায় সেদিন ইশিকা সামান্য একটু হেসেছিল ঠিকই, কিন্তু বুঝতে অসুবিধা হয়নি সেই হাসিটা কান্নার থেকেও অনেক বেশি ছিল। সাইবার ক্যাফেতে যাব বলে মোটর সাইকেলটা যখন বার করছি বাবা বললেন, ভেবেছিলাম কাল সকাল সকাল বেরিয়ে একেবারে টিকিট কেটে নেব, কিন্তু তুই যখন তোর টিকিট ক্যান্সেল করতে যাচ্ছিস তাহলে লালমটি এক্সপ্রেসের 3টে চেয়ার কারের টিকিট কেটে নিস। ঠিক আছে বলে গাড়িটা স্টার্ট দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, পুরুলিয়া সম্বন্ধে অনেক শুনেছি। কৃষ্ণচূড়া, শাল, শিমুল, অযোধ্যা পাহাড় আর মহুয়ায় ভরা জায়গাটা অনেক সুন্দর। তাই এই বৈশাখ মাসে প্রকৃতির টানে রাঁচিতে অনিন্দর ওখানে না গিয়ে মায়ের কথাতেই রাজি হয়ে গেলাম। 2:35 পুরুলিয়া স্টেশনে নেমে দীপকবাবুর বাড়িতে এসে যখন পৌঁছালাম তখন 3টে বেজে গেছে। গাছপালায় ঘেরা বেশ বড় বাড়ি, সামনে শান বাঁধানো পুকুর, কিন্তু পুকুরে জল খুব বেশি নেই। পুকুরে চারধারে বেশ বড় বড় গাছ, পরিবেশটা কেমন যেন একটা শান্ত স্নিগ্ধ ছায়ায় ঘেরা, ভালো লাগার পক্ষে যথেষ্ট। আমাদের দেখে দীপকবাবু এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বললেন, কতদিন পর দেখলাম, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? বাবা হাসতে হাসতে বললেন, অনেক বছর পর এসেছি, তার উপর সব কিছু পাল্টে গেছে, তাই একটু গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার নাম বলাতে গাড়িওয়ালা সোজা তোমার বাড়িতে নিয়ে এলো, আমাদের কোনো অসুবিধা হয়নি বলে আমার দিকে তাকিয়ে বাবা বললেন, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার ছেলে অরূপ, আর ইনি আমার মিসেসের সঙ্গে তোমার ফোনের মাধ্যমে আগে আলাপ হয়েছে, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। দীপকবাবু মায়ের দিকে হাত জোর করে নমস্কার করে বললেন, বৌদি, আমার মেয়েটার মা নেই, আপনাকেই সব সামলাতে হবে, ওই জন্যই বন্ধুকে বারবার বলেছিলাম বিয়ের 2 দিন আগে আসতে। আপনারা এসে গেছেন, আমি নিশ্চিন্ত, আসুন ভেতরে আসুন। দীপকবাবু মানুষটাকে দেখে আমার যেন কেমন একটা হলো, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি আমাকে হাত ধরে তুলে বললেন, বেঁচে থাকো বাবা, আজকালকার দিনে কেউ আর পায়ে হাত দিয়ে প্রণাম করে না, তোমাকে দেখে ভালো লাগলো, তুমি যেন কিসে একটা চাকরি পেয়েছো? বললাম, ফুড অ্যান্ড সাপ্লাইতে। দীপকবাবু হেসে বললেন, খুব ভালো। খাওয়া দাওয়া সেরে আমার DSLR ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম। একে রোদের তাপ বেশি, তার উপর রাস্তাঘাট চিনি না, তাই বাইরে কোথাও না গিয়ে পুকুরের উল্টো দিকে গাছগাছালিতে ভরা বাগানটায় গিয়ে ঢুকলাম, এই আশায় যে কোনো অচেনা পাখির দেখা যদি পাই। পাখির দেখা না পেলেও পরীর দেখা পেলাম। দেখলাম মাটির সঙ্গে মিশে যাওয়া একটা মোটা গাছের ডালে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে মিষ্টি চেহারার একটা মেয়ে পা ছড়িয়ে বসে আছে। এখানে এইভাবে একটা মেয়েকে বসে থাকতে দেখে একটু অবাক না হয়ে পারিনি। বেশ কয়েক সেকেন্ড মেয়েটিকে ভালো করে দেখে দ্বিধা কাটিয়ে এগিয়ে গেলাম আলাপ করতে। কাছে যেতেই মেয়েটি তার প্রজাপতির মতো চোখ দুটো মেলে আমাকে দেখে হেডফোনটা কান থেকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এতটা রাস্তা জার্নি করে এসেছেন, একটু রেস্ট নিলে পারতেন তো। বললাম, আমি কিন্তু আপনাকে চিনতে পারলাম না। মেয়েটি একটু হেসে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে বলল, ক্যামেরা নিয়ে বেরিয়েছেন, ছবি তোলার শখ আছে নিশ্চয়ই। বললাম, হ্যাঁ। মেয়েটি বলল, তাহলে এখানে কি ছবি তুলবেন? 7 কিলোমিটার দূরে তো জঙ্গল, সেখানে আপনি খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। বললাম, জায়গাটা তো চিনি না, তবে একটা টোটো বা অটো রিজার্ভ পাওয়া গেলে ভালো হতো। দেখি রাস্তার দিকে এগিয়ে যাই, যদি পাওয়া যায়। মেয়েটি বলল, আপনি কি এখন যাবেন নাকি? বললাম, হ্যাঁ। সময় নষ্ট করে কি হবে, তার থেকে বরং ঘুরে আসি। মেয়েটি বলল, টোটো অটো কোথাও পাবেন না, যদিও বা পান, আপনি যখন পৌঁছাবেন তখন প্রায় সন্ধে নামবে। তার থেকে কাল সকালে যদি যান তাহলে আলো ছায়া আর রোদ্দুরের মধ্যে জঙ্গলের অন্যরকম চেহারা দেখতে পাবেন। মেয়েটির কথা শুনে মনে হলো সে ঠিকই বলছে। বললাম, সকালে টোটো অটো পাবো তো? এবার মেয়েটি বলল, চলুন বাড়ির দিকে যাই। বলে কয়েক পা এগিয়ে এসে সে বলল, কাল সকাল 6টার মধ্যে তৈরি হয়ে থাকবেন, আমার স্কুটিতে আপনাকে জঙ্গলে নিয়ে যাব। আপনারা যার বিয়েতে এসেছেন, আমি সেই অদিতি। আধ ঘন্টা আগে যাকে জীবনে প্রথম দেখলাম, তার বিয়ের কথাটা শুনে কোনো এক অজ্ঞাত কারণে কেন জানি মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। পরদিন খুব সকালে শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেলে দেখি মা এবং কয়েকজন পাড়ার মহিলা শাঁখ বাজাতে বাজাতে পুকুর ঘাটের দিকে যাচ্ছেন। আমি ফ্রেশ হয়ে ক্যামেরাটা হাতে নিয়ে বাইরে এসে দেখি অদিতি স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যদেব গাছের ফাঁক দিয়ে উকিঝুঁকি দিচ্ছেন। সরি, আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি বলে তার সামনে এসে দাঁড়াতেই অদিতি বলল, না ঠিক আছে, বসুন।
বলে সে স্কুটিতে বসে স্টার্ট দিতেই আমি তার পিছনের সিটটায় বসে ভেবে পাচ্ছিলাম না, যে মেয়েটার আজ বিয়ে, যাকে নিয়ে বাড়ির লোকের কত কাজ থাকতে পারে, তার নিজেরও সেগুলো উপভোগ করবার কথা, কিন্তু সেটা সে না করে তার বাড়ির একজন অতিথিকে প্রকৃতি দেখাতে নিয়ে চলেছে। এটা কজনই বা পারে? পিচ ঢালা রাস্তার উপর দিয়ে স্কুটির পেছনে বসে অদিতিকে নিয়ে যখন এইসব ভেবে চলেছি, তখন নজরে এলো রাস্তার দুধারে ফুলে ফুলে ভরা গাছগুলো। সকালে নরম সূর্যের আলো সারি সারি শিমুল কৃষ্ণচূড়ার উপর যেন মেলে ধরেছে। মনে হচ্ছে আকাশটা আগুন রঙা হয়ে গেছে। দূরে পাহাড়টা আবছা ছবির মতো দেখাচ্ছে। রাস্তার দুধারে চোখ ঘোরাতে ঘোরাতে একসময় জঙ্গলটার সামনে চলে এলাম। লাল মাটি ছোট জঙ্গলটার মধ্যে অদিতি তার স্কুটিটা দাঁড় করিয়ে বলল, নিন, ঘুরে ঘুরে দেখুন আপনার ভালো লাগে কিনা। সকালের জঙ্গল যে এতটা সুন্দর হতে পারে সেটা আমার কল্পনার মধ্যেও ছিল না। সূর্যের আলো জঙ্গলের গাছে, লতা পাতায়, হালকা কুয়াশায় বাধাপ্রাপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে মেলে ধরেছে। তার যে কি অপরূপ সৌন্দর্য, সেটা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখতে লাগলাম। ঘণ্টা খানিকের মতো সময় কোথা দিয়ে কেটে গেল সেটা নিজেই বুঝতে পারলাম না। অদিতি এই সময়টা সবসময় আমার পাশে পাশে ছিল। আমার থেকে ক্যামেরা নিয়ে সে আমাকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে দিয়েছিল। আমিও তার ছবি তোলার অনুমতি চাইলে সে আপত্তিও করেনি। গতকাল অদিতিকে দেখার পর থেকে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল। সেটা অদিতির পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করেই ফেললাম। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। অদিতি একবার আমার দিকে তাকালো, তারপর বলল, বলুন। শুনেছি আপনি যাকে বিয়ে করছেন তিনি ব্যাঙ্গালোরে থাকেন। আপনার বাবাকে ছেড়ে, এই পরিবেশ ছেড়ে সেখানে আপনার ভালো লাগবে? আপনার আশেপাশে কিংবা পরিচিত কোনো ছেলে কি আর ছিল না? অদিতি দাঁড়িয়ে গেল, তারপর স্কুটির দিকে তাকিয়ে বলল, আমার বাবার কাছে বড় চাকরি আর অনেক মাইনেটাই বড়। বাবার ধারণা ছেলে বেশি মাইনে পেলে আমি সুখে থাকব। বললাম, আপনার নিজস্ব কোনো মতামত ছিল না? সে বলল, মা হারা মেয়ের মতামতটা বাবারা অত গুরুত্ব দেয় না। তাছাড়া যে ছেলেটির সাথে আজ রাতে আমার বিয়ে হতে চলেছে সে ছেলেটিও বাবার একজন বন্ধুর ছেলে। অদিতি একটু ম্লান হাসি হেসে বলল, চলুন বাড়ি যাই। সেখানে সবাই আমার দধিমঙ্গলের জন্য অপেক্ষা করছে। আসার সময় অদিতির স্কুটির পেছনে বসে প্রকৃতির রং রূপ দেখতে দেখতে এসেছিলাম, কিন্তু ফেরার সময় অদিতির পেছনে বসে ভাবতে লাগলাম, আমার বাবাও তো দীপক কাকুর খুব বন্ধু। তাহলে আমি একটা চাকরি করা সত্ত্বেও বাদ গিয়েছি কি শুধু মোটা টাকা মাইনে পাই না বলে? মা এবং আশেপাশে প্রতিবেশী মহিলারা মিলে অদিতিকে নিয়ে নানা রকম অনুষ্ঠান করতে যখন ব্যস্ত, তখন আমি একটু দূরে দাঁড়িয়ে সেদিকে দেখতে দেখতে ভাবছিলাম, আগে কখনো একটা মেয়ের বিয়ে গোড়া থেকে দেখার সুযোগ হয়নি। নিমন্ত্রিত হয়ে বহু বিয়ে বাড়িতে রাতে গিয়ে ছেলে বা মেয়ের সঙ্গে বসে আড্ডা দিয়ে গল্প করে শেষে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। বন্ধু বান্ধবদের কাছেও যেমন শুনেছি তেমনি নিজেও দেখেছি। বিশেষ করে মেয়েদের বিয়ের আগে বা বিয়ের দিন তারা বেশ হাসি খুশি থাকে, বিউটি পার্লারে যায়। অথচ অদিতিকে কাল থেকে দেখছি, বিশেষ করে আজ সকালের দিকে, তাকে কিন্তু কখনোই হাসি খুশি দেখিনি। বরং কেমন যেন একটা উদাস উদাস ভাব। যার বিয়ে সে কেন এতটা মনমরা বা উদাস হবে? তাহলে অদিতি কি তার বাবার উপর অভিমান করে এই বিয়েতে মত দিয়েছে, নাকি তার মতামতের আদৌ কোনো গুরুত্ব ছিল না? বেলা 11টার দিকে শুনলাম বর তাদের 14 কিলোমিটার দূরের বাড়ি থেকে গায়ে হলুদ পাঠিয়ে দিয়েছে, এখনই চলে আসবে। দীপক কাকু আমাকে বলে দিয়েছেন যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসবে তাদের যত্নমাত্রে যেন কোনো ত্রুটি না হয়। 9টায় লগ্ন। বর সন্ধে 7টার মধ্যেই চলে এসে ঘর আলো করে বসে আছে, সঙ্গে 21 জন বরযাত্রী। বরের চেহারাটা কিন্তু ভারী সুন্দর, মুখে সবসময় তার হাসি লেগে আছে। বরকে দেখে মনে মনে ভাবলাম, অদিতি তার হবু বরকে দেখলে নিশ্চয়ই খুশি হবে। আধ ঘন্টা পর তখন আমি বরযাত্রী আর নিমন্ত্রিত অতিথিদের কফি পকোড়া টিফিন দিচ্ছিলাম। হঠাৎ বাইরে একটা কোলাহলের আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখি 4 জন পুলিশ দীপক কাকুর পাশে দাঁড়িয়ে আছে। দীপক কাকু তার বন্ধুর দিকে আঙুল নেড়ে নেড়ে বলছে, তুই এটা করতে পারলি? যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে তার বাবাকে বলছে। ভদ্রলোক বলছেন, আমি নিজেই তো জানতাম না, তোর মতো আমিও পুলিশের কাছ থেকে প্রথম শুনেছি। পুলিশ বর আসন থেকে যখন বরকে তুলে নিয়ে সবার সামনে এলো, তখন দীপক কাকু জিজ্ঞাসা করলেন,
তুমি এত বড় একটা প্রতারণা করতে পারলে? আজ যদি সময় মতো পুলিশ না এসে আমাদের জানাতো, তাহলে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত। ও কিছুতেই তোমাকে বিয়ে করতে চাইছিল না। আমি জোর করে ওকে রাজি করিয়েছিলাম। দরজার সামনে বউ সাজে অদিতি আমার মায়ের বুকের ওপর মাথা রেখে কাঁদছে। কি হচ্ছে ব্যাপারটা কিছু বুঝতে না পেরে বাবাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো? বাবা জোরে জোরেই বলতে লাগলেন, এই ছেলে যেখানে চাকরি করে সেখানকার এক মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়ে লিফট টুকে দাঁড়িয়েছিল, সে আবার এখন অন্তঃসত্ত্বা। পুলিশের বক্তব্য সেই মেয়েকে ধোকা দিয়ে কিছু না জানিয়ে ইনি আবার এখানে এসেছেন বিয়ে করবার জন্য। মেয়েটি বিষয়টা আন্দাজ করতে পেরে সেখানকার থানায় খবর দেয়। সেখানকার প্রশাসন লালবাজারকে ঘটনাটা জানালে লালবাজার আবার লোকাল থানাকে জানায়। সেই জানাজানিতেই এই পুলিশ। ছেলেকে সত্যতা সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দিতে পারিনি। সুসজ্জিত বিয়েবাড়ি এখন অনেকটাই ফাঁকা, পরিবেশটাও থমথমে। ক্যাটারারের ছেলেগুলো তাদের গ্লাস প্লেট সব গোছাতে শুরু করেছে, কেউ কেউ জামা খুলে পাল্টাচ্ছে। আমি সেখানে একটা টেবিলের উপরে গালে হাত দিয়ে বসে ভাবছি, ইশিকার জীবনেও এরকম একটা ঘটনা ঘটার পর তার বাবা কোনো রকম খোঁজখবর না নিয়ে বন্ধুর ছেলে বলে তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছিল বলে আজ সে ভালো নেই। কেন যে এখনকার মেয়ে বা তাদের বাবারা ভিন রাজ্যে বা বিদেশে থাকা ছেলেদের পাত্র হিসেবে পছন্দ করে জানি না। যতই পরিচিত বা ভালো ছেলে হোক না কেন, তার এলাকায় গিয়ে অথবা সে যেখানে চাকরি করে সেখানে গিয়ে খোঁজখবর অবশ্যই নেওয়া উচিত। তাই বলে সবাই এমন হয় না, ব্যতিক্রমও থাকে। কিন্তু তবুও যেখানে বিয়ের ব্যাপার সেখানে না জেনে না দেখে এইভাবে এগুলো বোধহয় ঠিক না। এই সব সাত পা যখন ভাবছি তখন ক্যাটারিংয়ের একটা ছেলে এসে বলল, স্যার আমরা কি তাহলে চলে যাব? কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতেই দেখি বাবা হন্তদন্ত হয়ে এদিকে আসছেন। মনে মনে ভাবলাম বাবাকে জিজ্ঞাসা করি ছেলেগুলো থাকবে না যাবে। আমার বলার আগেই বাবা বললেন, আজ তোকে আমার বন্ধুর সম্মান রক্ষা করতে হবে। বাবার কথাটা ঠিক বুঝতে না পেরে বললাম, ঠিকই তো, করা দরকার, কিন্তু আমি কি করে রক্ষা করব? তোকে আমার বন্ধুর মেয়ে অদিতিকে বিয়ে করতে হবে। বাবার কথা শুনে আমার বিষম খাওয়ার অবস্থায় বললাম, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি জানো? এটা চেয়ার সিটিং খেলা বা সার্কাস না। একটু আগে মেয়েটার অন্য একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন সেটা বাদ দিয়ে আমি। তাছাড়া তোমরা একবার মেয়েটার কথা ভেবে দেখেছো তার উপর দিয়ে কি ঝড় বইছে? বাবা দুহাত দিয়ে আমার দুটো কাঁধ ধরে বলছেন, দেখ অরূপ, আমি অত শত জানি না। দীপক একদম ভেঙে পড়েছে। সে আর তার মেয়ের সামনে মুখ দেখাতে পারবে না, কারণ বিয়েটা দীপকই জোর করে দিতে চেয়েছিল। তাই সে নিজেকে ক্ষমা করতে পারছে না। একটা ভালো মন্দ কিছু ঘটে যাওয়া থেকে তুই রাজি হয়ে যা। আমি রাজি হলে হবে না বাবা, এখানে অদিতিরও একটা মতামত লাগে বলে বললাম, এ কথা অদিতি কি আদৌ জানে? বাবা বললেন, জানে কি জানে না আমি জানি না, তবে সে ঘরে দরজা দিয়েছে, কারোর কথাতে দরজা খুলছে না। আমার ভয় করছে বাবা, তুই কিছু একটা কর। কিছু সময় চুপ করে থেকে বললাম, ঠিক আছে, আমি অদিতির সাথে আগে কথা বলবো। অদিতির দরজায় দুবার ঘা দিয়ে বললাম, আমি অরূপ, দরজাটা খুলুন। কিছু সময় চুপচাপ থেকে দরজাটা খুলল না দেখে আবার বললাম, অদিতি প্লিজ দরজা খুলুন। এবার সে দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে অদিতির দিকে তাকিয়ে দেখলাম সে কাঁদছে। অদিতি কাঁদছে দেখে আবেগতাড়িত হয়ে বলেই ফেললাম, আপনি কিছু শুনেছেন? সে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকলো। বললাম, প্লিজ অদিতি, আমার কথার উত্তর দিন। সে বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কারো দয়া আমি চাই না। বললাম, দয়া আপনি কাকে বলছেন? আমি তো আপনাকে গাছের ডালের উপরে পা ছড়িয়ে বসে থাকতে দেখে মুগ্ধ হয়েছিলাম। তখন জানতাম না আপনি দীপক কাকুর মেয়ে, যার বিয়েতে আমরা এসেছি। তারপরেও জঙ্গলের আপনার সান্নিধ্য জীবনে কখনো ভোলার না। আমি আপনাকে দয়া করছি না, বরং আপনি যদি আমার জীবন সঙ্গিনী হন তাহলে হয়তো আমি পূর্ণতা পাবো। এটুকু বলতে পারি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আমার মা বাবার সাথে আপনাকে আর আপনার বাবাকেও ভালো রাখার চেষ্টা করব। অদিতি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভেজানো দরজা ঠেলে হুড়মুড়িয়ে মায়ের সাথে আরও 4 জন মহিলা ঘরে ঢুকে বললেন, বাকি কথা পরে হবে, এখন আর একদম দেরি করা যাবে না। 5 মিনিট সময় আছে লগ্ন পার হওয়ার, তার আগে তোদের বসে পড়তে হবে। এখন রাত 2টো, বিয়েটা হয়ে গেছে। আমি আর অদিতি বাসর নামক একটা জাঁকজমকহীন ঘরে অদিতির 5 বন্ধু, যাদের বাড়ি এখানেই, তাদের সাথে এসে বসার পর প্রথমে পরিচয় পর্ব শেষ হতেই অদিতির বন্ধু শিবানী বলে বসল, আপনি তো বেশ হ্যান্ডসাম, তার উপর এতদিন বিয়ে না করেছিলেন।
কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেনি? একটু হেসে বললাম, না। শিবানী প্রায় সঙ্গে সঙ্গেই বলল, আপনিও কাউকে করেননি? এবার ঢোক গিলে অদিতির দিকে একবার চোখ বুলিয়ে দেখলাম সে তার অর্ধেক উঠে যাওয়া হাতের মেহেন্দির দিকে তাকিয়ে আছে। সেদিক থেকে চোখ সরিয়ে শিবানীর দিকে ফিরে বললাম, কলেজ লাইফে যাকে জীবনে প্রথম প্রপোজ করেছিলাম সে বলেছিল তার বিয়ে ঠিক হয়ে আছে। পরে তার বিয়ে হয়ে গিয়েছিল, আবার তার ডিভোর্সও হয়ে গেছে। এখন সে আমার একজন ভালো বন্ধু। শিবানী বলল, আপনি এটা না বলে চেপেও তো যেতে পারতেন। বললাম, আপনি প্রশ্ন করেছেন, যেটা সত্যি সেটাই বললাম। এখানে চেপে যাওয়ার বা লুকানোর কিছু নেই তো। বাসর ঘরে আসার পর থেকে এই প্রথম অদিতি তার হাতের মেহেন্দির দিক থেকে চোখ সরিয়ে মাথাটা উঁচু করে আমাকে একবার ভালো করে দেখে বলল, আপনারা কি আমাকে নিয়ে এখান থেকে সকাল সকাল বেরোবেন নাকি বেলার দিকে যাবেন? হঠাৎ করে অদিতির বলা এই কথায় অবাক হয়েই বললাম, বাবারা আছেন, ওনারা নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন, তবে মনে হয় খাওয়া দাওয়া করে একটু বেলার দিকে যাওয়া হবে। বলে বললাম, কেন? অদিতি বলল, যদি বেলার দিকে যান তাহলে কালকের মতো সকালে বেরিয়ে দোলাডাঙ্গা ঝিলটা আপনাকে দেখিয়ে নিয়ে আসতে পারতাম। অদিতির বলা এই কথাতে বুঝতে পারলাম সে আমাকে অ্যাকসেপ্ট করেছে। তাই মনে মনে খুব খুশি হয়ে একগাল হেসে বললাম, আগে ঝিলটা দেখে এসে তারপর না হয় যাব। আমাদের দুজনের কথা শুনে শিবানী আর তার বন্ধুরা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলো, এদের চেনা জানা কি আগে থাকতে ছিল? গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।